ফিরে এলাম আজকে বাংলাদেশে প্রফেসর ফজলুল আমিন, যেটি প্রফেসর আবুল কাশেম ফজলুল হক বলছিলেন যে আসলে ভিন্ন মত ধারণ করার মতো, এমনকি একাডেমিক জার্নালগুলিতেও খুব ভিন্ন মত আসলে প্রকাশ হয় না। আমরা যদি ধর্ম, জাতীয়তাবাদ, নৈতিকতা এবং সামাজিক প্রথাগুলিকে মাথায় রাখি, আসলে কিন্তু আমরা ভিন্ন মতের প্রতি খুব সহনশীল, কি এটা কি বলা যাবে? আর একটি প্রশ্ন ছিল আপনাদের তিনজনের কাছে, যে নৈতিকতার মানদণ্ডে আমাদের পিছিয়ে পড়ার, মননশীলতার মানদণ্ডে আমাদের পিছিয়ে পড়ার জন্য আপনাদেরকে নিজেদেরকে ব্যর্থ মনে হয় কিনা শিক্ষক হিসেবে? আমি তো মনে করি কিছুটা একমত কিন্তু আপনার প্রশ্নের সাথে। আমরা ইকোনমিক্যালি কিন্তু এগিয়ে গেছি অনেকেই, এমন অনেক মুক্তিযোদ্ধা আছে যারা কি সমাজে খুব প্রতিষ্ঠিত, প্রচুর টাকা আছে, পজিশন আছে, সব কিছু আছে। মানসিকভাবে কিন্তু আমরা অনেক পেছনে সব দিক দিয়ে, কিন্তু সেটা তো আমি মনে করি এটা জাতির জন্য একটা খুব একটা ঠিক না, এটা ঠিক সংকেত না। সিম্পল জিনিস আমি বলি, যেমন রানা প্লাজা যারা কাজগুলি করলো, সিম্পল অর্ডিনারি লোক, নিজের রিস্ক নিয়ে মারা গেল। স্যার একটা সেকেন্ড, স্যার আপনার পরিচয় এখনো স্ক্রিনে ডিন দেখানো হচ্ছে, আসলে এটি সাবেক ডিন হওয়া উচিত, আমরা আসলে ক্ষমা চেয়ে নিলাম। সাবেক সব সাবেক বলতে পারি, বিসি স্যার সবই সব সাবেক। স্যার আপনি কন্টিনিউ করবেন প্লিজ। স্যার আপনি কন্টিনিউ করবেন। সরি। আমি মনে করি যে আমাদের এখানে মেধার মূল্যায়ন হয় না কোনো ক্ষেত্রে, কিন্তু অনেকে কিন্তু আমার টিচার অনেক খুব ব্রিলিয়েন্ট, খুব ভালো কাজ করছে। অনেক টিচার আছে আমরা বড় বড় কথা বলতে পারি, টকশোতে আসতে পারি, কিন্তু হয়তো আমি ক্লাসে নিলাম না, কোনো গবেষণা নেই, কিন্তু আমি কথা কিন্তু ঠিকই কিন্তু বলছি। এটা কিন্তু ছাত্ররা কিন্তু ঠিকই বোঝে, কিন্তু যে ইউ আর আমি আপনি বলি তোমাকে তুমি বলতে পারি মানে সব আলাপ করে মানে কারা কিরকম পুরো বোঝা যায়, কিন্তু সবকিছুই ছাত্র সব বুঝে। কিন্তু আমরা কিন্তু খুব ডিপ্রাইভ করছি তাদেরকে, কিন্তু অনেক কিছু দিক দিয়ে শিক্ষার যে ব্যবস্থা আছে, যারা আসছে খুব ডিপ্রাইভ করছে। আমরা যেটা করতে পারি, এখানে আসার আগে বলতেছিলাম যে আমাদের যে শিক্ষক যে কোয়ালিটির আসে এখানে, আগে আসতো, এখন অনেক সময় দেখা যায় অনেক বিবেচনা শিক্ষক হয়, যে আমরা যদি সিনসিয়ার হইতাম সবাই মিলে, এটা একটা দিনের একটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি হতো, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। কারণ কি, আমরা নিজের ইন্টারেস্টে দেখি, নিজেকে তো ঠকাচ্ছি ইন এ ওয়ে, সে বুঝছি না জাতিকে ঠকাচ্ছি। কিন্তু আমরা যেটা আমাদের মেন কাজ, শিক্ষকতা করা, গবেষণা সে কিন্তু আমরা করছি না। কয়েকজন খুবই করছে, ব্রিলিয়েন্ট কিন্তু কয়েকজন আছে, আমাদের অনেকে ব্রিলিয়েন্ট, কিন্তু তারা কিন্তু সেটা কাজে লাগাচ্ছে না। হয়তো বেস্ট স্টুডেন্টস যিনি সেকেন্ড হয় নাই, সে জীবনে একটাই লিখবে না, হয়তো ক্লাস দিলে ক্লাস দেবে না, বলে না আমি ক্লাস নিব না। এই যদি হয় অবস্থা, আমরা বলি আমরা আন্ডার পেড, এটা তো জাস্টিফাইড না। আমি মনে করি, এমনকি সবচেয়ে বড় দুঃখের কথা যেটা হলো, আমি জয়েন করেছি অনেক আগে, ঢাকা ইউনিভার্সিটি 73-তে আমি জয়েন করেছি। জয়েন পরে থেকে মনে ছিল শিক্ষকতা করা আমার ঠিক ইচ্ছা ছিল না কোনো সময়। ঢুকলাম কেন? কারণ বাংলাদেশ স্বাধীন হলো, ওই সময় সিভিল সার্ভিস ভালো ছিল না বলে আমরা আসছি, আগে চিটাগাংয়ে ছিলাম। মনে হতো যারা শিক্ষকতা করে তারা খুবই ডিপ্রাইভ। আমি মনে করতাম, আমার সাজেশন ছিল যেখানে শিক্ষক হয় তাদেরকে খুব ভালো রাখা উচিত। Maybe in defense service, maybe in banking, maybe in anywhere. Anyone who's an instructor, even say in media, so who's an instructor, you must be highly paid, you must get due respect. তাহলে হবে কি, ব্রিলিয়ান্ট লোকটা ওইখানে যাবে, সেটা আমি করছি না। সবচেয়ে ডিপ্রাইভ থেকে তাকে আমরা করছি। তো আমি যে আগে আসছি তা যা আমাদের মেধামূল্য যে সিম্পল জিনিস, যেটা আমার মনে হচ্ছিল যে জেহাদ যে ঘটনা ঘটলো পরশু, তার আগের দিন যেটা মালিবাগের কাছে ঘটলো, সামান্য কয়েকটা ছেলে এসে ওরা নিজেরা বানিয়ে এটা ওরা তুললো, কিন্তু বাকি কিন্তু আমরা গভর্নমেন্ট ফেল করেছে। এসব কি ব্রিলিয়েন্ট লোক না? ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত না? আমি তো মনে করি রানা যারা হেল্প করেছিল ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সিভিল তো হাইস্ট অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল তাদেরকে। মুক্তিযুদ্ধ যারা আছে, যারা আজকে খুব সামর্থ্য আছে, তারা তো আমি মনে করি ওদের হেল্প নেওয়া, লিস্ট করে দেওয়া, কে কে যুদ্ধ করেছিল তাদেরকে তারা হেল্প করতে পারে, সামনে আনা, অবশ্যই তাদেরকে উৎসাহিত করা। প্রফেসর মেজবা কামাল, আপনি আপনার মূল্যায়ন শুনবো আসলে। আমি বলবো যে ধরুন আমরা তো ৭১-এর যে গণহত্যা, তার মধ্যে দিয়ে আমাদের বুদ্ধিজীবীদেরকে হারিয়েছি, এবং বুদ্ধিজীবীদের কিন্তু শুধু আমরা ঢাকা শহরে হারিয়েছি তা না, এবং শুধু যে আমরা আপনার 11 থেকে 14 ডিসেম্বরের মধ্যে হারিয়েছি তা না, সারা বছর জুড়ে ৭১-এ কিন্তু বুদ্ধিজীবী হত্যা হয়েছে এবং সারা দেশের সর্বত্র হত্যা হয়েছে। তো এই যে বুদ্ধিজীবীদেরকে নির্মূল করে দেওয়ার মাধ্যমে আমাদের দেশের মননকে, মেধাকে শূন্য করে দেওয়ার যে চেষ্টাটা একটা বিশেষ মহল থেকে করা হয়েছিল, তারা কিন্তু অনেকখানি সফল হয়েছিলেন এই দিক থেকে যে আমাদের নতুন প্রজন্মের বুদ্ধিজীবী তৈরি হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। যারা
সেই দিন অতিক্রম করতে পেরেছিলেন, বেঁচে গেছিলেন, তারা চেষ্টা করেছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু আপনার নতুন প্রজন্মের পরবর্তী জেনারেশনের বুদ্ধিজীবীরা যারা ৭১-এর চেতনায় আলোকিত, তারা আপনার একটা বয়সের জায়গায় পৌঁছে একটা ম্যাচিউরিটির জায়গায় পৌঁছেছেন। এবং তারপরেই কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে একটা র্যাডিক্যাল চেঞ্জ আসছে। এই যে আপনার ইউথদের মধ্যে, যে আমাদের তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে যে সক্রিয়তা দেখবেন আপনি, যে প্রাণের স্পর্শ দেখবেন, দেশের প্রতি ভালোবাসা দেখবেন, এই যে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের যে ভালোবাসা দেখবেন, আমি সেটাকে মনে করি আপনার জেনারেশন, আপনারা তো ৭১-এর পরের জেনারেশন, আপনাদের জেনারেশনরা আপনারা আজকে সামনে এসেছেন, আমি কিন্তু মনে করি যে আমাদের শক্তির দ্বার উন্মোচন হয়েছে। এটা একটা। আরেকটা কথা আমি যেটা বলবো, যে আমাদের দেশ কিন্তু এগিয়েছে। ধরুন আপনার মননশীলতায় যে আমরা এগিয়েছি, তার একটা প্রমাণ তো হচ্ছে যে ধরুন নারীর অধিকার। আমাদের এখানে তো ধর্মের আবরণে নারীর অধিকারকে লঙ্ঘন করার চেষ্টা দীর্ঘকাল ধরে চলে এসছে, ধর্মের অপব্যাখ্যা করে, ইসলামের অপব্যাখ্যা করে, সব ধর্মেরই অপব্যাখ্যা করে। তো সেইখানে আমি মনে করি যে আমাদের দেশে কিন্তু নারীর অধিকার প্রশ্নে সচেতনতা অনেক বেড়েছে, নারীর অধিকার অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমাদের মেয়েরা এভারেস্ট জয় করেছে, আজকে 7 সামিট জয় করছে, এবং তারা কিন্তু বেরিয়েছে। আজকে দেখুন আপনার এই যে ছোট্ট গ্রামের এই যে আপনার ক্ষুদ্র ঋণের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু এই ক্ষুদ্র ঋণের সামান্য পুঁজি দিয়ে আমাদের মেয়েরা যে আপনার যেভাবে একটা আপনার সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত করছেন, এবং সেটা তার যে আপনার পুরুষতান্ত্রিকতাকে ভেঙে বেরিয়ে আসার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, এটা তো আজকে সারা পৃথিবীতে একটা আপনার নজির তৈরি করেছে। তেমনি আপনার আমি মনে করি যে আপনার আমাদের তো ধরুন এখানে রিসোর্স নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩২ বছর পড়াই। সদরুল আমিন স্যার আমাদের ডিন ছিলেন দীর্ঘকাল, আমি ওনার ফ্যাকাল্টিতে ছিলাম। আমি ৩২ বছরে গবেষণার জন্য ৩,০০০ টাকা পেয়েছি। হ্যাঁ, তো আমি আপনার তারপরেও কিন্তু আপনার আমরা গবেষণা করি, আমাদের শিক্ষকরা করেন, আমাদের কলিগসরা করেন। আমাদের অনেককে বিশ্ববিদ্যালয় বা ইউজিসি থেকে, সরকার থেকে আমরা গবেষণায় সহায়তা পাই না বলে গবেষণা সংস্থা করতে হয়। এটা হচ্ছে রাস্তায় আপনি গাড়ি চালাবেন, আগে একটা রাস্তা তৈরি করে পরে গাড়ি নিয়ে নামবেন, কিন্তু তাও তো করছেন। হ্যাঁ, এবং আপনার গবেষণা হচ্ছে আমাদের দেশে, কিন্তু হয়তো যতটা হওয়া উচিত ছিল এটা হচ্ছে না, কিন্তু অনেক গবেষণা হচ্ছে, অনেক গবেষণা আন্তর্জাতিক মানের হচ্ছে। এবং আপনার মানে আমি দেখব যে আপনার ধরুন বিচ্ছিন্ন কিছু উদাহরণ আছে, সব জায়গাতেই থাকে, সব পেশায় থাকে, কিন্তু তারপরেও আমি মনে করি যে আমাদের শিক্ষকরা যারা এখনও শিক্ষকতা পেশা বেছে নেন, যারা এখনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ান, যারা এখনও সরকারি স্কুলে পড়ান, হ্যাঁ, তারা কিন্তু এক ধরনের তাগিদ থেকে, শিক্ষক হওয়ার তাগিদ থেকে শিক্ষকতায় আসেন। তো আমি শুধু শিক্ষকতার কথা বলবো না, সব পেশায়, আমি সকল পেশায় ভালো মানুষ দেখি। আমি ঢাকা মেডিকেলে যে দেখেছি, ইমার্জেন্সিতে আপনি যান, ওই কয়েকটা ডাক্তার যে চাপটাকে সামাল দেয়, যেভাবে সামাল দেয় নিজের জীবনের উপর তুলে, হ্যাঁ, আমার তো মাথা নিচু হয়ে আসে। কাজে আমি বলবো যে আমাদের লোকজন চেষ্টা করছেন। হ্যাঁ, তবে আমরা রাষ্ট্রটাকে এখন পর্যন্ত আসলে মানুষের এই যে আপনার যে সদিচ্ছা, ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, যে শক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে চায়, সেই শক্তিটাকে ধারণ করার মতো অনুকূল পরিবেশ তৈরি করবে, এরকম একটা রাষ্ট্র এখনো তৈরি করতে পারলাম না। আসলে আমাদের নেতৃত্ব পিছিয়ে আছে, জনগণ এগিয়ে আছে। স্যার, আমি স্যারের প্রসঙ্গ ধরে একটু বলি যে আমরা যখন সাংবাদিকতায় আসলে ভালো সাংবাদিকতা করতে পারি না, তখন অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে বিশ্ববিদ্যালয় বোধহয় আমাদের ভালো শিক্ষা দিতে পারছে না, কোনো একাডেমি নিশ্চয় আমাদেরকে ভালো করে শেখাতে পারছে না। কিন্তু রাজনীতিকরা ব্যর্থ হওয়ার পর, রাজনীতিবিদদের প্রতি মানুষ আস্থা হারানোর পর কোনোদিন আপনাদেরকে লোকে দায়ী করে না কেন? যারা আপনারা সমাজবিজ্ঞানী আছেন, সমাজ চিন্তক আছেন, রাষ্ট্রবিজ্ঞানী আছেন, তাদের দায়ী করে না কেন? প্রশ্নটি আরেকটু ঘুরে বললে, আপনাদের কোনো প্রভাব কি আসলে রাজনীতিবিদদের উপর আছে কিনা? একটা কথা বলি যে বুদ্ধিজীবীদেরকে দায়ী করবে না কেন, বুদ্ধিজীবীদের প্রতি যে সম্মান পাকিস্তান আমলে ছিল, ব্রিটিশ আমলে ছিল, বাংলাদেশ হওয়ার পর বছর 10 চলে যাওয়ার পরে আর সেই সম্মান নেই। বুদ্ধিজীবীদের প্রতি অবজ্ঞা প্রকাশ করে একজন ছাত্র, তরুণ ছাত্র বিশ্ববিদ্যালয়ে, সেও লেখে, কথা বলে, সাংবাদিকরা বলেন, সাধারণ মানুষেরা বলে, বুদ্ধিজীবীরা সেই দিক থেকে অনেক সমালোচনার মধ্যে আছে। আমাদের বন্ধু আহমদ ছফা 1972 সালেই লিখেছিলেন, একটা বই বের করেছিলেন, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। তাতে তার প্রথম বাক্যই ছিল
বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, বুদ্ধিজীবীরা এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ পরিবর্তিত হবে না। এই কথাটা এখনো তরুণদের মুখে মুখে চলে এবং বুদ্ধিজীবীদের প্রতি একটা অবজ্ঞার ভাব যারা সবচেয়ে মেধাবী তরুণ তাদের মধ্যে আছে। আমাদের হুমায়ুন আজাদ যেসব লেখা লিখেছেন অত্যন্ত জনপ্রিয়, এগুলোর মধ্যে তো বুদ্ধিজীবীদের প্রতি অবজ্ঞা, তাচ্ছিল্য এগুলোই প্রকাশ পেয়েছে এবং তরুণরা এগুলো ব্যাপকভাবে পড়ছে। ইভেন আমাদের যে জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন, তার লেখার মধ্যেও এই ধরনের আছে। কাজে বুদ্ধিজীবীরা খুব সমালোচিত হচ্ছে।